তাইলে জ্যাম্প আমরা যদি দেখি, আমার এখানে জ্যাম্প ইনস্টল দিয়ে জ্যাম্প ডাইক নিয়ে আসি, তুলে নিয়ে আসি। জ্যাম্প একটা কমান্ড দিলে তো 10 বছর লাগছে, আবার স্লো হয়ে গেছে দেখছি। বন্ধ না করলে এই অবস্থা। কারেন্ট চলে যায়, ওই অবস্থায় আবার হাইবারনেট করা থাকে, ওই অবস্থায় আবার ইয়ে হয়ে যায়, ওপেন হয়। আচ্ছা, এখানে ব্যাপার হচ্ছে যে জ্যাম্প এভাবে যদি রাখা হয় এইভাবে সে আসবে, কারণ জ্যাম্পের দুইটা অপশন আছে, দুই ধরনের অপশন আছে। যে মেশিন চলার সাথে সাথে জ্যাম্প অন হবে, আমার সেটা করা নেই, আমি এটা ম্যানুয়ালি অন করি, যখন প্রয়োজন হয় তখন অন করি। তবে অবশ্যই জ্যাম্প ইনস্টল দেওয়া থাকবে, কিন্তু তাছাড়া কিন্তু এই ইন্টারফেস আসবে না, এটা স্বাভাবিক। তো এখন এখানে যেটা হবে সেটা হচ্ছে জ্যাম্প ইনস্টল দিলে আসলে আমরা আলাদা আলাদা করে অ্যাপাচি, মাইএসকিউএল আমাদের লাগবে, দুইটা আপাতত এখন, এছাড়া লাগবে না। তো আমাদের অ্যাপাচি এবং মাইএসকিউএল যদি আলাদা আলাদা দিতে হয় তাহলে একটু ঝামেলা, এজন্য আমরা কী করি, জ্যাম্প ইনস্টল দিই। ঠিক আছে, এই জ্যাম্প ইনস্টল দিলে কি থাকে, জ্যাম্পের মধ্যে সব এই প্যাক আকারে থাকে, সব ইনস্টল হয়। আমরা এই ইন্টারফেস পাবো ইনস্টল দেওয়ার পরে। অ্যাপাচি হচ্ছে ওয়েব সার্ভার, কারণ পিএইচপি কাজ করবে কিসের উপরে, পিএইচপিকে মূলত চালাই হচ্ছে অ্যাপাচি ওয়েব সার্ভার। আচ্ছা, তাহলে এটা স্টার্ট করে দিলাম, কিন্তু এটা স্টার্ট হতে যায় ঝামেলা করতে পারে, ঠিক আছে, এবং দাঁড়াই আছে, তার মানে ঝামেলা হয়েছে অলরেডি, কারণ স্কাইপ চলছে অলরেডি, কিন্তু ব্রেক ফেল করে পড়ে গেল, নিল না, স্কাইপ চলছে। কারণটা কি? কারণ হচ্ছে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন, আমি স্কাইপের নামই বা বললাম কেন, প্রত্যেকটা অ্যাপ্লিকেশন চালানো হয় নির্দিষ্ট পোর্টে। অ্যাপাচি চলে সাধারণত 80 পোর্টে। কোন পোর্টে? 80 পোর্টে। প্রত্যেকটা জিনিসেরই পোর্ট আছে, প্রত্যেকটা সফটওয়্যারে এক একটা পোর্ট দখল করে। এগুলো নেটওয়ার্কিংয়ের কথাবার্তা, ইন্টারনেটের অ্যাডভান্স কথাবার্তা। তো প্রত্যেকটা, তাহলে ডিফল্ট যে পোর্ট ইউজ করে অ্যাপাচি সেটা হচ্ছে 80 পোর্ট। কি পোর্ট? 80 পোর্ট। আমরা দেখবো, স্টেপ বাই স্টেপ দেখবো এগুলো। এই অ্যাপাচি যখনই অন হতে গেল তখনই দেখলো 80 পোর্ট অলরেডি ব্লক হয়ে গেছে, অলরেডি ইউজড। কে ইউজ করছে? স্কাইপ দেওয়া থাকলে স্কাইপ ইউজ করবে। ক্লিয়ার? এই জন্য আমার কী করা লাগবে, হয় স্কাইপ বন্ধ করতে হবে, না নাই এখান থেকে কনফিগারেশন করে কি তাকে অন্য পোর্টে নিয়ে যেতে হবে। তো এখান থেকে আমি স্কাইপটা কী করলাম, এখান থেকে আমি স্কাইপটা বন্ধ করে দেবো, এখন কুইট করলাম। বন্ধ হয়ে গেছে। এবার আমরা একবার ট্রাই করি অ্যাপাচি স্টার্ট দেওয়ার জন্য। অ্যাপাচি স্টার্ট দিলে ওখানে পোর্ট আবার ডিস্টার্ব করলো। আচ্ছা, আমরা এটাকে আবার টানে নিয়ে আসি। ঝামেলা করছে, এই টিপোর্ট স্টিল নাও দখল করে আছে কেউ না কেউ। কনফিগ যায়, কনফিগ থেকে এখানে একটা অপশন আছে পিএইচপি INI HTTP config। আচ্ছা, আমরা কনফিগ থেকে এটা তোমার নাও হতে পারে এরকম সমস্যা। হ্যাঁ, অনেক সফটওয়্যার দেওয়া আছে, এই জন্য একটু ডিস্টার্ব করেছে। তাহলে এখানে আমি দিই 80, এটা দরকার নয়। আচ্ছা, 80 পোর্টে এটা পাচ্ছে না, এখান থেকে কনফিগার করতে হবে অ্যাপাচিতে।
অ্যাপাসিতে যায় কোন পোর্টে? লিসেন 80 পোর্টে আছে। ক্লিয়ার? এই লিসেন করছে সে 80 পোর্টে। এখন 80 পোর্ট আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। চেঞ্জ করে দিলে কি হবে? আচ্ছা, তো দেখি, এটা বন্ধ করে দিলাম। ভালো মানে বেসিক সিস্টেমে যখন কাজ করব তো এটা না নাড়াই ভালো। হ্যাঁ, এটা নাড়লে সমস্যা হতে পারে। পাকাপোক্ত হওয়ার পর নাড়া যায়, কোনো সমস্যা না। হ্যাঁ, এখানে 80 না, এখানে আচ্ছা 80 দিলাম। পাকাপোক্ত হলে সমস্যা না। সেভ করলাম কিন্তু। হ্যাঁ, সেভ করে কাটে দিলাম। সে অন হয়েছে, ভালো কথা, সেটা আমি পরেই দেখাচ্ছি। আচ্ছা, এবার MySQL আসলাম। তোমার অবশ্য হওয়ার কথা না, যদি হয় তাহলে কনফিগ থেকে ওখানে যাই চেঞ্জ করতে হবে। এখানে 80 দিয়ে চেঞ্জ করে নিবা। তার মানে ও এখন 80 পোর্টে না এসে কি হচ্ছে, 8080 পোর্টে কিন্তু ও নিয়ে নিছে। এখন যদি আমি স্কাইপ অন করি করে কোনো সমস্যা নাই, স্কাইপ 80 পোর্টে চলছে, ও 80 পোর্টে চলছে। আচ্ছা, MySQL লোড নেবে। MySQL কোনো ডিস্টার্ব নেই, কারণ MySQL যেটাতে করবে, এই যে এখানে কিন্তু দেখাচ্ছে 80 পোর্ট। হ্যাঁ, MySQL অন হবে, কিন্তু MySQL ভারী। MySQL একটু 2 4 5 10 সেকেন্ড লেট হয়, কিন্তু MySQL নেবে, ঝামেলা করবে অ্যাপাচি। লিখবো লোকাল হোস্ট। এখন কিন্তু আমি এখানে লোকাল হোস্ট কি লিখতে পারি, লোকাল হোস্ট লিখতে পারি, কারণ এখন কি হয়েছে, লোকাল সার্ভারে পরিণত হয়েছে। এন্টার দিলে এই লোকাল হোস্টে সে কিছু পাবে না, কারণ আমি যদি 80 পোর্টে চালাতাম, খালি লোকাল হোস্ট এইভাবে লিখলে সে চলে আসতো ডিফল্ট। লোকাল হোস্টের জন্য ডিফল্ট আমার এতে সাধারণত এমন লেখা হয় না, এটা কিন্তু পোর্ট নাম্বার এইভাবে লেখা হয় না। ক্লিয়ার? খালি লোকাল হোস্ট লিখলে চলে আসে, কিন্তু আমরা তো আসলে 80 পোর্টে চালাচ্ছি না, কি চালাচ্ছি, ওই জন্য পোর্ট নাম্বার এই যে, কিন্তু ডিফল্ট কিন্তু ওখানেই ঢুকে গেছে। কিন্তু আমাদের পোর্ট নাম্বার নিয়ে যেতে হবে কিসে, আমাদের পোর্ট নাম্বার নিতে হবে 80 মনে থাকবে। যদি আমরা ডিফল্টে চালাতাম, তোমার ডিফল্টে চলতে পারে, তাহলে তোমার পোর্ট নাম্বার এখানে উল্লেখ করার দরকার নেই, খালি লোকাল হোস্ট লিখলে হবে। কিন্তু আমার এখানে কি করতে হবে, আমার এখানে 80 উল্লেখ করে দিতে হবে। এখন আনএবল টু কানেক্ট আর দেখাবে না, এখন দেখাচ্ছে কিছু একটা, সে দেখাক, সেটা ম্যাটার না। বাট আমার কিন্তু পোর্ট নাম্বার আমি ডিফারেন্ট করলাম বলে দিতে হইলো। যদি এই শুধু 80 থাকতো তাহলে দেওয়া লাগতো না, খালি লোকাল হোস্ট লিখলে এই জাতীয় জিনিস চলে আসতো। তোমার এটা ব্ল্যাঙ্ক থাকবে, খালি ইন্ডেক্স অফ দেখাবে, খালি ইন্ডেক্স অফ দেখাবে, এই ফাইলগুলো দেখাবে না। আমার এই ফাইলগুলো আছে অলরেডি, পিএইচপি নিয়ে কাজ করছি তখন এখানে। এখন আমার কথা হচ্ছে যে এখানে এরা তাহলে কারা? আচ্ছা, এটা তাহলে মিনিমাইজ করে দিই, এটার আমার দরকার নেই। এরা হচ্ছে, আমি সিতে ঢুকবো, জ্যাম্পে ঢুকবো। জ্যাম্প ইনস্টল হলেই সি ড্রাইভের মধ্যে কিন্তু জ্যাম্প পাওয়া যাবে। জ্যাম্পের মধ্যে ঢুকি আমি তো htdocs-এ ঢুকবো। কিসে ঢুকবো? htdocs। htdocs এই ফোল্ডারের মধ্যে মূলত যা যা আছে আমাকে শো করছে। অ্যাজাক্স লাইভ সার্চ প্রথমে আছে, তাই না? এই যে অ্যাজাক্স লাইভ সার্চ, ও আরও রেডি ইভেন্ট উলার পার্ট ঘুরাইছে, সমস্যা নেই, আছে তো এখানে, এগুলো আছে। তো আমি এখন এখানে কি নেব, আমি এখানে এখন একটা ফাইল নেব, ফোল্ডার নিব। ফার্স্টে ফোল্ডার নিয়ে রকিন, তাই তো সেই হয়ে গেছে, আইন হয়ে গেছে, ভার হয়ে গেছে। তাইলে আমার তো এখানে রকিনকে দেখানোর কথা, তাই না? চলে আসবে।
চলে আসছে অলরেডি। হ্যাঁ, নিচের দিকে আসি, এখানে এই যে রকিন আসছে। তাহলে আমি আলাদা ফোল্ডার করে নিলাম। তোমার দেখাবে যে ফার্স্টে লোকাল হোস্ট লিখলে এরকম দেখাতে পারে ব্ল্যাঙ্ক। তাহলে আমি একটা ফোল্ডার নিলাম, কোথায় নিলাম? htdocs-এর মধ্যে। প্রথমে সি ড্রাইভ, তারপরে জ্যাম, তারপরে htdocs। ওখানে আসলে মূলত কি লোকাল হোস্ট পর্যন্ত মনে হচ্ছে, htdocs-এর ভিতর পর্যন্ত htdocs। ক্লিয়ার? এখন প্রশ্ন আছে যে এর আগে তো যেমন করলাম সেটা হচ্ছে, সেটা আমি বলছি, এখনই বলছি। তাহলে রকিনে ঢুকলাম, রকিনে ঢুকিয়ে আমি যে কাজটা করলাম, এই ফোল্ডারের মধ্যে ঢুকিয়ে আমি একটা ফাইল নিলাম। এখন এই ফাইল কি লিখবো? ইন্ডেক্স নো পিএইচপি। এত কাহিনী করার কারণই হচ্ছে এটা পিএইচপি লিখবো বলি আমি। এখন এটা তো আমি ডাইরেক্টও ফাইল চালাতে পারি, তাই না? চালাতে পারি না? এটা কিছুক্ষণ পরে টের পাওয়া যাবে ডাইরেক্ট কি চলবে না। এত কাহিনী করলাম কি জন্য? যে এত পথঘাট ঘুরিয়ে আমার আশা লাগলো কেন? তো এখানে আমি এখন নোটপ্যাড দিয়ে ওপেন করলাম, ওপেন করে ফেললাম। ওপেন করে আমি এখন আসছে, তাই না? আমি শুধু এটা দেখলাম আর বাকিগুলো আমি রাখবো না এখন। আচ্ছা, তাহলে এখানে index.php লিখছি আমি। পিএইচপি লিখতে হলে আমাকে এভাবে লিখতে হয়। কিভাবে লিখতে হয়? এইভাবে। এটা পিএইচপির মধ্যে আমাকে এখন এর মধ্যে আমাকে কি লিখতে হবে? পিএইচপি লিখতে হবে। পিএইচপির কথা ছিল আগে হচ্ছে পিএইচপি হচ্ছে পার্সোনাল হোম পেজ। পিএইচপি যখন তৈরি করা ছিল পার্সোনাল হোম পেজ বানানোর জন্য করেছিল। পরে এটাকে অনেক পাওয়ারফুল করে হাইপার টেক্সট প্রিপ্রসেসর, ওয়েব বেসড টেকনোলজি করা হয় এটাকে। এটার প্রথমে কোনো পাওয়ারই ছিল না, পরে এটাকে অবজেক্ট ওরিয়েন্টেড করা হয়েছে। করায় এখন দেখা যাচ্ছে যে 50 থেকে 60% ওয়েব বেসড টেকনোলজির মধ্যেই আছে পিএইচপি, ব্যাকএন্ড সিস্টেমে আছে পিএইচপি। আর বাকি আদার্স আছে, যা আরও আছে, পাইথন আছে, রুবি আছে, জাভা আছে, সি শার্প, .NET আছে, এগুলো আছে। তাইলে আমি পিএইচপির মধ্যে কোনো কিছু আমি যদি দেখাতে চাই, আই লিভ ইন কুষ্টিয়া, আই লিভ ইন টিআই, এটা ভুল হয়। আচ্ছা, আমি আই লিভ ইন কুষ্টিয়াকে কী করতে চাচ্ছি? দেখাতে চাচ্ছি, শো করাতে চাচ্ছি। এই জন্য কী ইউজ করা লাগবে? ইকো। এই ইকোটা কী জিনিস পিএইচপি চেনে অলরেডি। ইকো একটা ফাংশন, বিল্ট ইন ফাংশন। এগুলো সবই স্টেপ বাই স্টেপ বলবো আমি। তো আমি একটা জিনিস দেখানোর জন্য আমি ডাইরেক্ট অ্যাডে লিখলাম। তাহলে আই লিভ ইন কুষ্টিয়া তো ব্রাউজারে ডিসপ্লে হওয়ার কথা, তাই না? তো আমার ইকোয় এটা রিলোড দেই, আসছে, চলে আসছে। কিন্তু আমার কথা এখানে যে ফাইলের নামও দেওয়া লাগেনি, কিন্তু জাস্ট ফোল্ডার দিয়ে লাগে। কারণ ইন্ডেক্স নামটা দিলেই ও অটো ওই ফাইলে রান করানোর জন্য চেষ্টা করে। এখানে যদি আমি দিতাম সেম, আমি আর একটা ফাইল নিলাম, ফাইল নিয়ে আমি দিচ্ছি হ্যালো। তাহলে hello.php, তাই না? এটা কিন্তু আমাকে নাম উল্লেখ করে দিতে হয়, কারণ পিএইচপি অলরেডি ইন্ডেক্সকে চেনে। ও ইন্ডেক্স যেখানে পাবে ও আগে ওকে রান করানোর চেষ্টা করবে। তাহলে আমি হ্যালোর মধ্যে যদি হ্যালোটা আমি অন করা দিই, হ্যালোর মধ্যে আমি লিখলাম আই লিভ ইন হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? তাহলে এখানে রকিনের মধ্যে দুইটা ফাইল থাকার কথা, কিন্তু রকিনের মধ্যে দুইটা ফাইল দেখাচ্ছে না। ও আগে ইন্ডেক্সকে এক্সিকিউট করছে, মনে থাকবে? ইন্ডেক্স মানে ওর মাথা খারাপ হয়ে যাবে, ইন্ডেক্সকে আগে চালাবে। হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ফাইল আছে, ইন্ডেক্স নামে যদি কোনো ফাইল থাকে সেটাকে সে রান করাবে। এই টেকনিকটা ইউজ করে সামনের দিকে অনেক বড় বড় কাজ করা যাবে। তো তাইলে আমি কিন্তু যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমার ফাইলটার নাম ইন্ডেক্স হওয়ার দরকার নেই, কারণ আমি স্টিল না এখন কি দেখবো? আমি স্টিল না এখন দেখব ফাইলগুলো আমি দেখব, ঠিক আছে? তো ফাইলগুলো আমি দেখব। তাহলে হ্যালো আর ওয়ার্ল্ড, এখানে আমি কি ওয়ার্ল্ড, আর এখানে আমি কি দিলাম? শুধু হ্যালো, যার ফাইল শেষে। তাহলে এখন আমার কথা হচ্ছে যে আমি যদি এখানে যাই,
আমাকে কি দেখাবে, দুইটা ফাইল দেখাবে শুধু। আমি যদি হ্যালোতে ক্লিক করি আমাকে দেখাচ্ছে হ্যালো, যদি ব্যাকে যায় আমি যদি ক্লিক করি ওয়ার্ল্ডকে ক্লিক করি সে দেখাবে কি ওয়ার্ল্ড। ইন্ডেক্স আমরা এখন আপাতত ইন্ডেক্স ইউজ করবো না, টাইম মতো ইন্ডেক্স ইউজ করবো। তাহলে যতগুলো ফাইলতে কাজ করবো ততগুলো ফাইলের লিস্ট এখানে দেখাবে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে আমি এই যে এইভাবে আসছি, আমাকে ফাইলটা সে দেখাচ্ছে, ডিসপ্লে করাচ্ছে, কিন্তু কোনো পিএইচপি ট্যাগ ডিসপ্লে করাচ্ছে সে কিচ্ছু না, জাস্ট যতটুকু চাইছি ততটুকু। এখন প্রশ্ন হচ্ছে আমরা এবার চেষ্টা করি, প্রশ্ন হতে পারে যে এতগুলো কাহিনী করার দরকার নাই, আমরা এর আগে রাইট ক্লিক করে কি করেছিলাম মনে আছে? কি করছিলাম? ওরে কই, ওপেন উইথ করছিলাম HTML ফাইল, সেটা করবো এখন। কি আসে একটু দেখি এবার। এত পেঁচানোর দরকার কি, ডাইরেক্ট যদি আসেই তাহলে তো আমার কোনো দরকার নেই। ওরে কই সব ওপেন উইথ করতে তো সব ঘুমায় পড়েছে। এই আইছিল তো ওপেন উইথ মোর অ্যাপস, এখানে সে অ্যাপসের নাম ঠিকানা আসছে, ওপেরাই দিই, ওপেরাই কি আছে তা জানে কিরা। ওপেরাতে এখন একে দেখাবে, আমি ডাইরেক্ট অন করলাম, কিন্তু আমি লোকাল হোস্ট দিয়ে গেলাম না, ডাইরেক্ট গেলাম। আই গেস মানে যাই তাই ঘুমানো না কিসে। আচ্ছা আমি এটা জাস্ট কপি করে নিলাম। হ্যাঁ, কি হলো এখানে, কি আসলো? হ্যাঁ সেটা আসছে, তার মানে এ কি ব্রাউজার কি একে পড়তে পারছে ঠিক মতো? পড়তে পারছে না। আসলে ইকো পিএইচপি ট্যাগের মধ্যে যা আছে সব পড়বে কি, পড়বে হচ্ছে পিএইচপি ফাইল, আর পিএইচপি ফাইলকে চালাচ্ছে হচ্ছে ওয়েব সার্ভার অ্যাপাচি। এখানে কি ডাইরেক্ট আমরা অ্যাপাচি আছে? কি আছে, ফাইল কোনতে টানা হয়েছে? ডাইরেক্ট ফাইল নেম দিয়া না, আর এখানে কি ডাইরেক্ট ফাইল নেম দিয়ে আছে? কি দিয়ে আছে? লোকাল হোস্ট হয়ে পোর্ট হয়েছে আসতো। ক্লিয়ার কনসেপ্টটা? তো এছাড়া কিন্তু কোনো পথ নেই। মনে প্রশ্ন হতে পারে যে আমি তো ডাইরেক্ট কমন করলেই হয়তো, কিন্তু ওইভাবে হবে না। আচ্ছা, তাইলে আমরা যে কাজটা এখন করব সেটা হচ্ছে এইবার আমরা আসি পিএইচপিতে ফর্মাল যে সিস্টেমগুলো আছে সেইগুলো আসলে মূলত কি। পিএইচপিতে আমরা যে কাজগুলো করি সাধারণত, যেহেতু পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলে তার বেসিক কিছু কি থাকে, রুলস এবং গ্রামার থাকে। আচ্ছা, বেসিক আইটেমের মধ্যে যেগুলো পড়বে, আইটেমসের মধ্যে যেগুলো পড়বে, এক নাম্বার আমরা এখানে আমি সিএসএস এ কমেন্ট করেছিলাম, মনে আছে কিভাবে? সেভাবে কমেন্ট হবে। বেশিরভাগ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সিএসএস যেমন প্রোগ্রামিং করে, সিএসএস ক্যাসকেডিং স্টাইল শিট, এখানেও তাই হবে। তাহলে এক নম্বরে থাকবে কি, ভেরিয়েবল। দুই নম্বরে থাকবে কি, ফাংশন। ঠিক আছে। তিন নম্বরে থাকবে কি, কন্ডিশন। চার নম্বরে থাকবে কি, লুপ। এইগুলো হচ্ছে বেসিক, একদম বেসিক, এগুলো লাগবেই। এগুলোর পরে আরও অ্যাডভান্স জিনিস তখন দেখা যাবে। বাট প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই চারটা জিনিস কমন থাকে, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে, প্রত্যেকটা, শুধু পিএইচপি বলে কথা না, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি হয়ে থাকে এই চারটা থাকবে। তাহলে আমরা এগুলো স্টেপ বাই স্টেপ দেখবো। ফার্স্টে তো ফার্স্ট আমরা আসবে যে ভেরিয়েবল কী জিনিস। ভেরিয়েবল ইজ নাথিং বাট এ কন্টেনার। ভেরিয়েবল জাস্ট একটা কন্টেনার, একটা পাত্র খালি খালি রাখলে কেমন হয়, একটা পাত্রে করে রাখা জাস্ট। তা আমরা তখন কাজ করব, আমাদের বেসিক্যালি যেগুলো নিয়ে কাজ করতে হয় সেগুলো ডেটা নিয়ে কাজ করতে হয়। এখানে ডেটা ছাড়া, ইনফরমেশন ছাড়া কিন্তু আর কোনো কিছু নেই। সে হতে পারে টেক্সট, হতে পারে কি ইমেজ, হতে পারে অডিও, হতে পারে ভিডিও, বাট সব কিছুই কনসিডার করা হবে কী হিসাবে, ইনফরমেশন বা ডাটা হিসাবে মনে থাকবে। তাহলে আমরা এটাকে বলবো বেসিক্যালি ডাটা। তাহলে এই ডেটাগুলো আমরা রাখতে গেলে কিসে রাখা হয়, কন্টেনারের মধ্যে। কন্টেনারের নাম যে কোনো কিছু হতে পারে, কিন্তু কন্টেনারের নামের আগে কোনো সময় কি করা হবে না, নাম্বার আসবে না, নাম্বার পরে আসতে পারে।
যেমন এখানে এ কিন্তু একটা কন্টেনার, লেটার আসতে পারে ফার্স্টে, বাট ফার্স্টে কিন্তু নাম্বার হবে না, 1 এমা হবে না। হ্যাঁ, এটা কিন্তু রং নামকরণ, তারপরে 1 হোক, নো প্রবলেম, কিন্তু প্রথমে যেন 1 না হয় এখানে। তাহলে আমি এর মধ্যে কি রাখলাম, এর মধ্যে আমি রাখলাম হ্যালো ওয়ার্ল্ডকে রাখছি, হ্যালো ওয়ার্ল্ডকে রাখিনি, আমি আরেকটু চেঞ্জ করে দিই, যে কোনো কিছু রাখা যায়, সমস্যা নেই। দিস ইজ হ্যালো পেজ। তাহলে কন্টেনারের মধ্যে এটা কন্টেনার। আমরা ম্যাথে সবসময় দেখছি যে ডান যখন সমান সমান চিহ্ন ইউজ করা হয়, ডান সাইডের ভ্যালুটাকে বামের মধ্যে রাখা হয়। আমরা কিন্তু তাই দেখছি, মানে x = 2, তার মানে প্রোগ্রামিংয়ের ভাষায় কি, প্রোগ্রামিংয়ের ভাষায় হচ্ছে 2কে রাখা হলো x এর মধ্যে, তার মানে ডাইনে আমি দিস ইজ হ্যালো ওয়ার্ল্ড, এই হ্যালো পেজকে রাখলাম, এটা কিসের, এর মধ্যে রাখলাম। এখন প্রশ্ন হচ্ছে এইটা কোটেশন কেন, আমি কোটেশন তুলে দিলাম, কোটেশনের প্রশ্ন আমি পরে আসছি, এটা কোটেশন পরে আসছি। তাহলে মানটা আমি এখানে রাখলাম, সেমিকলন কেন, আমরা প্রত্যেকটা লাইনের শেষে ফুল স্টপ দেয় না, ফুল স্টপ দেয় না, প্রোগ্রামিংয়ে কী দিতে হয়, সেমিকলন দিতে হয়, কাজ শেষ। এখন আমি দেখব ইকো এ। তাহলে আমরা কিছুক্ষণ আগে ফার্স্টে কী করছিলাম, সেভ, কিন্তু তাহলে আমরা কি করলাম, ভেরিয়েবলের মধ্যে রেখে তাকে এখন আমরা কি প্রিন্ট করাবো বা ডিসপ্লেতে নিয়ে আসবো। তো দেখি সে আসে কিনা, আসলে তো ওকে নাকি, ঠিক আছে। তাইলে আমরা তো ডাইরেক্টই দেখাতে পারতাম, এর মধ্যে রাখলাম কেন। হ্যাঁ, সব কিছুই তো আসলে ডিরেক্টলি ডিসপ্লে করানো নাও লাগতে পারে, কাজেও লাগতে পারে। যেমন আমি 45 রাখলাম, আর একটা ভেরিয়েবল নিলাম বি, এটার নাম দিলাম কত, এটা দিলাম এইটা। এখন আমি কি করলাম, এই দুইটার কি করলাম, যোগ করলাম। তাহলে আমি কন্টেনারের মধ্যে রাখলাম, রাখার পরে ভেরিয়েবলের মধ্যে রাখলাম, এই দুইটা ভেরিয়েবলের এখন যোগ করলাম, সেভ করলাম, আসছে ফলাফল। আচ্ছা, এখন কথা হচ্ছে যে তাইলে ভেরিয়েবলের মধ্যে রাখার কি দরকার, আমরা তো ডাইরেক্টই নিয়ে আসতে পারতাম। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে অলরেডি কিন্তু একটা প্রশ্ন চলে আসছে যে এখানে কোটেশন নেই কেন। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 0 থেকে 9 পর্যন্ত নাম্বার সে চেনে, এবং সেইটাতে সে কি সংখ্যা তৈরি করতে পারে। তো চেনা বামনের পৈতার দরকার না বলা আছে না, চেনা মানে ও চেনে, যেহেতু ওর জন্য স্পেশাল কেয়ার দরকার নেই। বাট আমি যে এখানে বলছি আই লিভ ইন সামহায়ার, ও কি চেনে আমি কোথায় বাস করি, কি না কুষ্টিয়া চেনে না ঢাকা চেনে না কোনোটা, ওকে কনসিডার করা হয় কী হিসাবে, স্ট্রিং হিসাবে, স্ট্রিং হিসাবে। তাহলে স্ট্রিং হিসাবে যখন কনসিডার করা হয় তখন সে কী হবে, তখন সে কোটেশনের মধ্যে দিতে হয়, কারণ এখানে আমরা যা লিখবো ও হুবহু ধরাধর তাই ডিসপ্লে করাবে, এ নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। বাট এইখানে সে চেনে। এখন আমার কথাতে আমি এটা এভাবে লিখলাম, এটা আমি কি করলাম, এটা আমি লিখলাম ইন সামহায়ার। তাহলে আমি দুইটা ভেরিয়েবলের মধ্যে কিন্তু রাখছি আমি, তাহলে ফুল স্টপ দিলাম, যেহেতু আমরা ইংলিশে ফুল স্টপ দিতে হয়। এখন আমরা a প্লাস বি, এখানে কিন্তু আর প্লাস ইউজ করা যাবে না, কারণ দুইটা লেখার কিন্তু স্ট্রিংয়ের কিন্তু কখনো প্লাস হয় না, নাম্বারের ক্ষেত্রে হয় প্লাস। কি ইউজ করে, ডট। ক্লিয়ার? তো ডট যখন আমরা ইউজ করব তখন কি আসবে, আই লিভ ইন সামহায়ার চলে আসছে। হ্যাঁ, গায়ে গায়ে হওয়ার কারণ হচ্ছে আই লিভ ইন, হয় এখানে একটা স্পেস দিতে হবে আর না এখানে একটা স্পেস দিতে হবে। ক্লিয়ার? তাহলে এখানে সে কী করছে, এখানে সে নিয়ে নিছে। তাহলে আমরা এই জিনিসটা কিন্তু বুঝতে পারছি। এটা এখন প্রশ্ন হচ্ছে যে স্ট্রিং কী জিনিস, এই যে নাম্বার দিলাম নাম্বার কী জিনিস, এইগুলোতে আমরা আসবো। ভেরিয়েবলের মধ্যে যখন ডাটা রাখা হয় সেই ডাটার কিন্তু আবার টাইপ বলে দেওয়া হয়, সেই ডাটার কি টাইপ বলে দিতে হয়, কী ধরনের ডাটা লিখতে হয়। বেসিক্যালি ডাটা আছে, স্ট্রিং আছে, প্রথমে ক্যারেক্টার মানে এক একটা লেটার,
ক্লিয়ার? তারপরে আছে কি স্ট্রিং, মোর দ্যান 1 লেটার, যখনই একসাথে পাশাপাশি বসবে ওটা কী হবে? স্ট্রিং হবে। যেমন এগুলো স্ট্রিং। যদি শুধু আই লিখতাম ওটা কী হতো? ক্যারেক্টার হতো। কিবোর্ডের প্রত্যেকটা সে কী বলা হয়? প্রত্যেকটা বাটন কিন্তু ক্যারেক্টার বলে, স্পেসও কিন্তু একটা ক্যারেক্টার। ক্লিয়ার? তাইলে এখন ক্যারেক্টারগুলো আমরা দেখলাম, তো স্ট্রিং দেখলাম। এখন প্রশ্ন হচ্ছে যে যদি এটা সি প্রোগ্রামিং হইতো, সি ল্যাঙ্গুয়েজ হইতো, অথবা জাভা হইতো, এদেরকে বলে দেওয়া লাগতো ডাটা টাইপ। কিন্তু পিএইচপিকে বলে দেওয়া লাগে না। পিএইচপি ভ্যালু দেখেই টের পাই যায় এ কোন ধরনের ডাটা। আচ্ছা, ডাটা টাইপ উল্লেখ করার কারণ আছে। উল্লেখ করার কারণ হচ্ছে যে প্রত্যেকটা ডাটার সাইজ কিন্তু এক না। স্ট্রিংয়ের জন্য 1 বাইট, ইন্টিজার তার মানে নাম্বার, মানে পূর্ণ সংখ্যা নাম্বার, তার মানে 1 2 3 4 5 6, এদের জন্যই 2 বাইট। যদি ফ্লট হয়, ফ্লট হচ্ছে ভগ্নাংশ, যেমন 2.5 3.5, এর জন্য 4 বাইট। যদি ডবল হয় তার মানে ফ্লটের বড় ভাই, বড় সাইজের, সেটা হচ্ছে ডবল, তার জন্য 8 বাইট। এই যে 1 বাইট 2 বাইট 4 বাইট 8 বাইট এগুলো কোথায় আসলে? ভেরিয়েবল আমি কিন্তু বলেছি ঠিকই কন্টেনার, কিন্তু এই কন্টেনারটা অ্যাকচুয়ালি কোথায় অবস্থান করছে? এই কন্টেনারটা মেমোরি লোকেশন, মেমোরি আছে না, সেই মেমোরিতে এই ভেরিয়েবল আমি যখনই এ দিছি তখনই মেমোরিতে এর জন্য একটা জায়গা বরাদ্দ হয়েছে, তখনই আসবে সেটা কত বাইট। ক্লিয়ার? এটা কিন্তু র্যাম। বেসিক্যালি আমি র্যামের কথা বলছি এখানে, র্যাম নট হার্ড ডিস্ক। কারণ প্রোগ্রাম যখন লোড নেয় হার্ড ডিস্কে লোড নেয় না, হার্ড ডিস্কে সেকেন্ডারি স্টোরেজ জমা রাখা হয়। বাট কোনো প্রোগ্রাম যখন রান টাইমে লোড নেওয়া হয় সেটা তখন লোড নেয় র্যামে আসে। ক্লিয়ার? তো এখানে যে অংশটা আসবে সেটা হচ্ছে আমি যদি এখানে এর বি সি দিয়ে আমি বিভিন্ন ভ্যালু দিই, পিএইচপিকে বলা লাগে না যে এর জন্য কতটুকু জায়গা, কি কোন ধরনের ডাটার জন্য কোনটা, বলা লাগে না। ও ভ্যালু দেখে চিনে যায় এটা হচ্ছে ইন্টিজার, এটা হচ্ছে ফ্লট, এটা হচ্ছে ডবল, এটা হচ্ছে স্ট্রিং। পিএইচপি হচ্ছে ডাইনামিক ডেটা টাইপ, ও অটো জানিয়ে দেয়। বাট যদি সি হয়তো, জাভা হয়তো, বা আরও অন্যান্য ল্যাঙ্গুয়েজ হয়তো উল্লেখ করে দিয়ে লাগতো তোমাকে। এখানে যেভাবে উল্লেখ করে, জাভার যেভাবে উল্লেখ করে দিতে হয় স্ট্রিং লিখে দিয়ে লাগতো যে এই এ ভেরিয়েবলটা কি স্ট্রিং টাইপের ডেটা নিতে পারবে, তখন আমি এখানে স্ট্রিং ইউজ করতে দিতে পারতাম। ক্লিয়ার ব্যাপার? বাট পিএইচপির ক্ষেত্রে এটা লাগে না, পিএইচপি অটো চিনে নেয়, লাগে না, এগুলো বলার দরকার ছিল না, বাট আমি বললাম কিন্তু এগুলো যাতে কনসেপ্টটা ক্লিয়ার হয়। তাহলে এ বি, আচ্ছা ডলার চিহ্ন যখনই দেওয়া হবে তখনই পিএইচপি টের পাবে এটার ভেরিয়েবল। মাথায় মুকুট পরানো থাকলে তো তখনই টের পাওয়া যায় এটি বর, পিএইচপি তখন এটি টের পাবে। তাইলে আমরা এখানে বুঝতে পারলাম যে এই অবস্থা। তাহলে ভেরিয়েবল কী জিনিস বোঝা গেছে বিষয়টা? স্ট্রিং হলে আমাদের কোটেশন, ডবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন যেটাই হোক না কেন দিতে হবে, আর নাম্বার হলে কোনো কোটেশনের দেওয়া অটোমেটিক চিনে যায়। তাহলে আমরা এবং এ এবং বিকে কি ডিসপ্লেও করালাম। এখন কথা হচ্ছে যে আমরা এখন দেখবো ফাংশন। ফাংশনটা কী জিনিস সেটা আমরা একটু টাচ করবো। আগামী দিন আমরা কন্ডিশন আর লুপ এগুলো দেখবো, কারণ এই নিয়ে প্র্যাকটিক্যাল কাজ আছে। এগুলো বেসিক জিনিস নিয়ে আজকে কথা বলছি, আগামী দিনেও কথা বলবো, বাট তারপরে তো আবার ছোটো ছোটো প্রজেক্ট দেখাতে হবে না, এগুলো ক্লিয়ার হবে না। তাইলে এখন আমরা ফাংশন কী জিনিস, ফাংশন হতে হলে তাকে কি হতে হবে? ফাংশন নাম লিখতে হবে। এখন ফাংশনের নামের ক্ষেত্রেও ওই রকম 1 2 3 4 আগে আসবে না। হ্যাঁ, আমি দিলাম হ্যালো, তারপরে 1 2 3 4 দেওয়া যায়, নো প্রবলেম। আমি জাস্ট কি দিলাম? হ্যালো দিলাম। আচ্ছা, এখানে ফাংশনের নামের পরে কি দেওয়া হয় অ্যাকচুয়ালি? এটাকে প্যারেনথেসিস বলা হয়, ফার্স্ট ব্র্যাকেট যেটাকে বলা হয় আমরা ম্যাথমেটিক্যাল ভাষায়, এটাকে প্যারেনথেসিস, দেন কার্লি ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এইটা আমরা দিলাম। তাহলে হ্যালো কিন্তু একটা ফাংশন, হ্যালোটা কি ফাংশন। তাহলে হ্যালো যদি একটা ফাংশন, তাহলে প্রত্যেকটা ফাংশনের কি করা হয়, কি কাজ করবে তা লিখে দেওয়া হয় এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। ঠিক আছে? আমি বললাম যে আই অ্যাম করিম, হ্যালো ফাংশনের কাজই হচ্ছে সে ডিসপ্লে করাবে কি আই অ্যাম করিম। কি ডিসপ্লে করাবে? আই অ্যাম করিম। তো দেখি ডিসপ্লে করাই কিনা।
ফাংশন কখনোই ডিফাইন করলেও কাজ করে না যতক্ষণ পর্যন্ত না ওকে কল করা হয়। ফাংশনকে কল না করলেও কাজ করবে না। এবার কল করা হলো, ডাকতে গেলে শুধু ফাংশন নেম আর এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। কিন্তু যখন ফাংশন ডিফাইন করব, ডিফাইন মানে কি, একটা ফাংশন তো আদুড়ি আমি লিখব না, কি করতে হবে, ফাংশন কি কাজ করে সেটা বলে দিতে হবে, সেটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বলে দিতে হয়। ফার্স্ট ব্র্যাকেটের কাজ আছে কিন্তু, আমি পরেই আসবো কিছুক্ষণ পরে। কিন্তু আমাকে ফাংশন কিওয়ার্ড দিতে হবে। এই কিওয়ার্ডটা কিন্তু সে চেনে, ব্লু কালারের চিহ্ন দিছে সে, তার মানে পিএইচপি চেনে, এটা ইকো, পিএইচপিটা চেনে। কিন্তু হ্যালো আমি যখন দিছি এই নামটা সে মনে করবে ফাংশন, আর এই যে ব্র্যাকেট আর এই প্রসেসগুলো দেখে সে টের পাবে এটা তো ফাংশন। এই ফাংশনের কাজটা কি, সে আই এম করিম এটা ডিসপ্লে করাবে। ইকো মানে কি, পিএইচপিতে কোনো কিছু ডিসপ্লে করানো। তাহলে এবার এটাকে কল করার সময় জাস্ট কি ফার্স্ট ব্র্যাকেট পর্যন্ত টানে দিলে হয়। তো আমি এটা এখন তাইলে এখানে এবার আমি একে যতবার কল করব ততবার সে কী করবে, কাজ করছে। কিন্তু আমি এখানে একটা কাজ করতে পারি, এটা কি ডবল কোটেশনের মধ্যে আছে না, আমি HTML এর একটা বিআর দিয়ে দিলাম, ও স্ট্রিং হিসেবে কাউন্ট করবে। তাহলে সে কি নিচে নিচে আসবে। তাহলে মজাটা বোঝা গেছে। তাহলে লিখলাম একবার, কাজ হবে কিন্তু বহুতবার, বোঝা গেছে। তাহলে আমরা কিন্তু এটা বুঝতে পারছি। তাহলে হ্যালো এর কাজটা হচ্ছে এটা, আমি যতবার ডাকবো ততবারই সে কাজ করবে। এখন আমার কথা হচ্ছে আমি ফিক্সড কোনো কিছুটা, এটা কিন্তু যতবারই আমি ডাকছি ততবার সে ফিক্স না। এখন আমি চাচ্ছি সে যতবার ডাক, আমি ফিক্সড জিনিস চাচ্ছি না, আমি চাচ্ছি যে সে আমি যা দিয়ে ডাকবো তাই দেখাক। ওকে, তাহলে আমরা এখানে দেব কি, নেম নামে কোনো একটা কি ভেরিয়েবল, এটা ভেরিয়েবল না, তাহলে ইকো কি নেম। ওকে, এই নেমটা এইটা। তাইলে আমি যদি এখন পাস করাই সবুজ দিয়ে, বাকিটা অফ রাখলাম আমি আপাতত, কাটিয়ে দিলাম। তাহলে সবুজ দিয়ে হ্যালো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি দিয়ে ডাকছি, সবুজ। এই সবুজ যায় রিসিভ হবে এই নেমে, আর এই নেমটা এই নেম, তার মানে কি ইকো করবে কাকে, হ্যাঁ আসছে। আচ্ছা, এখন আমি এখানে আর একটা জিনিস দিয়ে রাখলাম আপাতত, সেটা হচ্ছে বিআর স্ট্রিংয়ের মধ্যে, হ্যাঁ, যাতে আমি যাই বারবার ডাকি না কেন সেটা যেন নিচে নিচে আসে, এছাড়া কিচ্ছু না। তাইলে এখন আমরা এটাকে রহিম করিম, ঠিক আছে। তাহলে কতগুলো দিয়ে ডাকছে, হয় ডাইনামিক হয়, আমি যেভাবে ডাকছি তা সে সেভাবে চলে আসছে। তাহলে এটা আমি কী করলাম, প্যারেনথেসিসের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে প্যারামিটার, কি বলে প্যারামিটার। আর যখন ফাংশন কল করা হয় তাহলে এই যে ফাংশন, এই ফাংশন এখন একটা প্যারামিটার নিতে পারবে। এখন এই ফাংশনকে যদি প্যারামিটার বিহীন পাঠানো হয় তাহলে সে ইরর দিবে, হ্যাঁ, কারণ তার ক্যাপাসিটি আছে একটা প্যারামিটার নেওয়ার। তাকে এখান থেকে কোনো কিছু পাঠাচ্ছি, যেটা পাঠাবো সেটাকে বলে আর্গুমেন্ট, ক্লিয়ার। তাহলে এ তো কিছু নিতে পারবে, তাহলে একে কিছু দিলাম না, সে ইরর দিয়ে বসে থাকবে, হ্যাঁ, পিএইচপির ইরর কিছু আর দেবে হিব্রু ভাষাতে। পিএইচপি তৈরি করছে ইসরায়েলের লোক, ইহুদি। তাইলে বলছে যে 15 নম্বরে যে এই নেমকে সে খুঁজে পাচ্ছে না, আনডিফাইন্ড বলছে সে। তাহলে আমরা এখন একে কী করতে হবে, একে আমাদের এটি দিয়ে পাঠাতে হবে, যেহেতু স্ট্রিং সে তো আমরা এভাবে তাকে পাঠাতে হবে। তাহলে এখানে আমরা কি করলাম, আমরা তাকে পাঠাই দিলাম, ক্লিয়ার। এখন আমরা সেম ফরম্যাট অনুযায়ী আমরা তাহলে কি দুইটো নিতে পারি না, কমা দিতে হবে কিন্তু। তাহলে এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এ প্লাস বি যোগ করব। তাহলে এখন আমার কথা হচ্ছে এখানে যেহেতু আমি সংখ্যা পাঠাবো 56, আগে ছিল কি এভাবে আমরা এখন দুটো পাঠালাম, তাহলে এইটা আমরা আসছে যোগফল। এখন এখানে আমি যত খুশি তত পাঠাতে পারি ভিন্ন ভিন্ন দিয়ে।
কোনো সমস্যা নেই, ভিন্ন ভিন্নতে সে কী করবে, রেসপন্স করবে কিন্তু। ওকে, তাহলে আমার এটা কী হলো, এটা আমার ডাইনামিক হয়ে গেল। তার মানে আমি যেভাবে যোগফলগুলো চাচ্ছি নির্দিষ্টভাবে সে কিন্তু দিতে থাকছে আমাকে। তাহলে একটা ফাংশনকে আগে আমরা কি কোনো ডাইনামিক করতে পারছিলাম না, যা ফাংশনের মধ্যে থাকছে তাই। দেখুন এখান থেকে ডাটা পাঠায়, এখানে ধরে এখানে প্রসেস করে আমরা পাঠাতে পারছি। ক্লিয়ার ব্যাপারটা? আজ এতটুকুই থাক। হ্যাঁ, আগামী দিন